ইউক্রেনের চলমান সংঘাত মোকাবিলার লক্ষ্যে 15 আগস্ট 2025 তারিখে আলাস্কায় একটি বৈঠক করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে যে সমঝোতা হয়েছে তাকে ভারত সম্পূর্ণরূপে স্বাগত জানিয়েছে। এই উন্নয়নকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে ভারত বলেছে যে এই বৈঠক ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটানোর এবং শান্তির সম্ভাবনা উন্মোচনের প্রতিশ্রুতি বহন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এটি যুদ্ধের যুগ নয়, নয়াদিল্লি শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সব সময় প্রস্তুত। অতএব ভারত আসন্ন শীর্ষ সম্মেলন বৈঠককে সমর্থন করে এবং এই প্রচেষ্টাগুলিকে সমর্থন করতে সদা প্রস্তুত। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে অর্ধেক ইউক্রেনের দখল চেয়ে রাশিয়া আমেরিকার সঙ্গে আলাস্কায় আলোচনায় বসতে রাজি হয়েছে, সেই আলাস্কা আমেরিকার ছিলই না। বরফে ঢাকা আলাস্কা একসময় রাশিয়ার ছিল। 1867 সালে আমেরিকা রাশিয়ার সম্রাটদের কাছ থেকে এই জায়গা $7.2 মিলিয়ন বিনিময়ে কিনে নেয়। টেক্সাসের থেকে দ্বিগুণ বড় এই জায়গা রাশিয়া ও আমেরিকার ইউক্রেনের ভাগাভাগি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আমেরিকার 50% ট্যারিফ বসানোর পর থেকে সবার আশঙ্কা ছিল ভারতের স্টক মার্কেট নিয়ে মেবি অনেকটা নিচে চলে যাবে। আমার অনেক বন্ধুদেরও এই একই প্রশ্ন ছিল। আমার উত্তর, ডিসকাউন্টে ভালো স্টক পেলে অবশ্যই নেওয়া উচিত। ভারত জিডিপিতে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে। সেই দেশ তার বিজনেসের জন্য কখনোই একটি দেশের উপর নির্ভর করে থাকতে পারে না, তা সে যতই আমেরিকা হোক না কেন। ভারত তার বিকল্প পদ্ধতি খুঁজে নেবে। শেয়ার মার্কেট কিছুটা কারেকশন দিলেও পরবর্তীকালে ইন্ডিয়া ইউএস বিজনেস ডিল যখন হয়ে যাবে, অথবা আমেরিকা আর রাশিয়া যদি ইউক্রেন নিয়ে ভাগাভাগিটা একটি ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট একটা ভালো বুলরান দিতে পারে। অ্যাকচুয়ালি এই যুদ্ধটা এতটা যেত না যদি ট্রাম্প একটু কম লোভ দেখাতো। ইউক্রেন নিয়ে ভাগাভাগি করতে বসে ঝোলটা নিজের দিকে একটু বেশি টেনে ফেলেছিল আমেরিকা, আর এখানেই যত প্রবলেমের শুরু। বিশ্বে যত বড় বড় নেতারা আছে তারা না খুব সেন্সিটিভ হয়, একটা ইগো থাকে যেটা খুব বেশি। ডোনাল্ড ট্রাম্প বলুন বা পুতিন বলুন, নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, আপনি যে ওয়ার্ল্ড লিডারদেরই নাম নেন না কেন, তাদের মধ্যে কম বেশি একটু দেখতে পাবেন। ট্রাম্প পুতিনকে অফার দিয়েছিল ইউক্রেনের যেখানে যে জায়গায় তোমরা আছো সেখানেই থেমে যাও, সেখান থেকে 20% জায়গা রাশিয়া তুমি নিয়ে যাও, আর বাকি জায়গার যে অংশ আছে সেই জায়গা থেকে যতটা রেয়ার মিনারেলস আছে সেগুলো আমরা দুজনে 50-50 করে ভাগ করে নেব। ভাবুন, জমি ইউক্রেনের, যুদ্ধ করলো রাশিয়া, আর ভাগাভাগি করছে রাশিয়া আর আমেরিকা মিলে, আর লাফিয়ে বেড়াচ্ছে ইউক্রেন। আর ঠিক এখানেই বেঁধেছে গন্ডগোল। পুতিন ভাবলো, আচ্ছা যুদ্ধ করলাম আমি, লোক মরলো আমার, অস্ত্র ক্ষয় হলো আমার, কম দামে তেল বেচলাম আমি, সারা পৃথিবীর যত স্যাংশন আছে সেই সব নিচ্ছি আমি, টেনশনও খাচ্ছি আমি, আর তুমি পায়ের ওপর পা নাচিয়ে 50% প্রফিট নিয়ে চলে যাবে। সেটা হতে পারে না। সুতরাং এই জায়গায় আমি তোমার কথা মানবো না। আর এখানেই হয়ে গেল ট্রাম্পের প্রবলেম। যে বেশি বকে না, সে তেমনই বাজেও বকে। তার কথার মধ্যে অর্ধেক কথা ফালতু হয়ে গেছে, আর কাজে তো প্রচুর ভুল হচ্ছে। একটা কোম্পানি চালানো আর দেশ চালানো দুটো কিন্তু কখনোই সমান নয়। আজকে ট্রাম্পের এই বেশি বকা স্বভাবের জন্য দেশের 50% লোকের কাছে ট্রাম্প খুব খারাপ হয়ে গেছে এবং তার পপুলারিটি র্যাপিডলি কমছে। কিন্তু ট্রাম্প সেটা মানছে না। ট্রাম্প বলছে, না আমি তো যা করছি ঠিক করছি। কিন্তু দেশের লোকজন অলরেডি কোর্টে চলে যাচ্ছে, কারণ ইন্ডিয়া বা অন্য দেশগুলির উপর যে ট্যাক্স চাপাচ্ছে আমেরিকা, সেই ট্যাক্স আমদানিকৃত পণ্যের সাথে যুক্ত হবে, তারপর মার্কেটে আসবে। ফলে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে, প্রায় 50%। সার্ভে বলছে যে এইভাবে যদি চলতে থাকে আগামী 3 মাসের মধ্যে আমেরিকার সমস্ত রকম পণ্য মূল্য বৃদ্ধির হার 45% থেকে 50% বৃদ্ধি পাবে। তখন ট্রাম্প কি করবে?
কান মুলে আবার ফেরত আসবে। অলরেডি ব্রাজিল, রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা বলেছেন যে ওয়াশিংটনের ব্রাজিলীয় আমদানির ওপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার মধ্যে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবেন না। ব্রাজিলের নেতার এই প্রতিক্রিয়া ট্রাম্পের প্রতিক্রিয়ার কয়েকদিন পরে এলো। কি ছিল সেই প্রতিক্রিয়া? যখন তিনি বলেছিলেন যে লুলা বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনার জন্য যে কোনো সময় তাকে ফোন করতে পারেন। আর লুলা কি উত্তর দিলেন? I will not call Trump because he doesn't want to talk. লুলা শুধু এটুকুই বলে থেমে থাকেননি, শুল্ক আরোপের দিনটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক দিন হিসেবে উল্লেখ করেছেন। লুলা আরও বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলবেন। আমি শি জিনপিংকে ফোন করব, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করব, আমি পুতিনকে ফোন করব না, কারণ তিনি এখন ভ্রমণ করতে পারবেন না। তবে আমি অনেক দেশের রাষ্ট্রপতিকেই ফোন করব। ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলির কাছে আমেরিকার তরফ থেকে একটি থ্রেট এসেছে। যেসব দেশগুলি ব্রিক্সের পলিসি সাপোর্ট করে তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই আমেরিকার স্বার্থ বিঘ্নিত হবে, যার ফলে সেই দেশগুলির ওপর 10% করে এক্সট্রা ট্যারিফ চাপানো হবে, আবার 10% ট্যারিফ চাপানো হবে। ব্রাজিল প্রেসিডেন্ট লুলা তার কথা অনুযায়ী কাজ করেছেন। তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে 1 ঘন্টা এই বিষয় নিয়ে ফোনে কথা বলেছেন এবং তার পরের দিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় 50 মিনিট কথা বলেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন ব্রিক্স জোট আবার নড়ে চড়ে বসেছে। আর এই নড়ে চড়ে বসার মূল কারিগর কিন্তু ব্রিক্স দেশভুক্ত কোনো দেশ নয় বা তার কোনো নেতাও নয়। এখানে পুরো কাজ একা দায়িত্ব নিয়ে সেরে দিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত যাতে রাশিয়া, চীনের থেকে দূরে থাকে, আমেরিকা বরাবর সেই চেষ্টা করে এসেছে। এটাই ওয়াশিংটনের কূটনৈতিক কৌশল। দীর্ঘদিন প্রায় 20 থেকে 25 বছরের প্রচেষ্টায় অনেকাংশে সফল হয়েছে তারা। তার কারণ পূর্ব দিকে আমেরিকার একটা স্ট্রং পার্টনার দরকার ছিল, কিন্তু এতদিনে যত্ন করা ফসলে শুল্ক যুদ্ধের জেরে তাতে এবার জল ঢেলে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন ট্রাম্পেরই প্রথম দফার শাসনকালে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তার মতে এর জন্য ওয়াশিংটনকে বড় মূল্য চোকাতে হতে পারে। তার মত ভারতের উপর 50% শুল্ক চাপানোর পর আমেরিকা যা ভেবেছিল আদতে তা ঘটেইনি। নয়াদিল্লি তো দমেইনি, উল্টে তাদের প্রতিক্রিয়া আমেরিকার জন্য খুবই নেতিবাচক। আমেরিকা চেয়েছিল ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে রাশিয়ার ক্ষতি করবে। তা তো হলোই না, ভারত সেই রাশিয়ার থেকে আরো বেশি পরিমাণে তেল কিনতে চলে গেল। এর সঙ্গে বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং বেজিং এর আরো কাছাকাছি চলে এলো ইন্ডিয়া। এটা শুধু স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদেও ভারত মার্কিন সম্পর্কে বড় প্রভাব ফেলবে। আবার বলি, ভারত আর আগের ভারত নেই। গত 10 বছরে ভারত নিজেকে এতটাই উন্নত করেছে, বিশেষ করে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে, তা ধারণার বাইরে। এরোপ্লেন থেকে যুদ্ধাস্ত্র, সেমিকন্ডাক্টর থেকে পারমাণবিক চুল্লি, সব কিছুতেই ভারত সারা বিশ্বে নিজের ফুটপ্রিন্ট রেখে যেতে চায়। সেটা শুধু কথায় নয়, কাজেও করে দেখাচ্ছে। ভারত আরো এগিয়ে যাক, আমরা ভারতবাসী সবাই এটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।